ফজলুর রহমান, আপনার কাছে আমার শুরুতে একটু আসার ইচ্ছে হলো, সেটি হচ্ছে যে ভোট এবং ৭১ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে তারেক রহমান এবং মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভবত জন্মদিনের কোনো একটি অনুষ্ঠানে, সেই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। সেখানে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে ৭১কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে। প্রশ্ন হচ্ছে যে মানে কেউ চাইলেই কি ৭১কে ভুলিয়ে দেওয়া সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আছেন আমার ভাই জনাব মাসুদ কামাল, বয়সে যদিও আমার ছোট, কিন্তু জ্ঞানে গুণে তার কর্মকাণ্ডে আমি তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, কাজে তার কথাও আমি শুনবো। আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, আসলে ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, গোখলে একটা কথা বলছিল, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। আচ্ছা, এই কথাটা আমি ৮ মাস আগে বলছি, যে কথাটা জনাব ফখরুল সাহেব আজকে বললেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখেই বলছি, এত দেরিতে কেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস ডে ইন বাংলাদেশ? বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি? ৪৭ সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না, আচ্ছা, যুদ্ধে আমরা জয়লাভ করব না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে। আমাদের পূর্বপুরুষরা, এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। ৭১ সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে, ১০০০ বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে, নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে। This was the principal contradiction of a nation, এবং যে কারণে যুদ্ধ হয়েছিল। আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন, এটা আসলে না। আসল কন্ট্রাডিকশন হলো যারা ৫ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী। আমি আবারও বলছি, এরা বহুরূপী। এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে, তার কথাও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইগুলো বাজাইছে। মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে, এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তো মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা ৫,০০০, আমি আগে ৫০০ বলছিলাম, এখন বলি ৫,০০০-এ মিছিল করে যে কাজ করছে, আমি ১ বছর টক শো করিয়া, বিশেষ করে টোটাল জুলাই এবং ৫ই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি, এই টক শোগুলো ওরা ৫,০০০ লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনের রিস্ক নিয়ে। আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন ব্যারিস্টার হইছো, আরেকজন এমএতে পাস করছো, তোমরা কিন্তু এতিম হইবা, মাকে নিয়ে থাকবা, আমি কিন্তু মারা যাব। কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। মানে এইরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে, পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা ৩ বছর ৩টা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে, সালমান রহমান, আজিজ খান, এস আলম, বসুন্ধরা গ্রুপ এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক টিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে। কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো মনে মনে একটা কথা ছিল, যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছি। কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে ২-৩ জন বিদেশি থেকে সাংবাদিককে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো, এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না।
আমি যে কারণে বলতেছি, কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জিস আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড। আমার তো মাথাটা ওই দিনই গরম হয়েছে। কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি, এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি যাকে বলেছি 10টা তৃতীয় বিশ্বের 10টা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু, সেই লোকটি গিয়া বলল মিটিকুলাস কি মেটিকুলাস ডিজাইন, এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা ঘটাইছে, জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে ঘটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না। প্রথম তো একদম নিগেট করে গেছে 47 আর 24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি খুব ক্লিয়ারলি বলছি। এবং 71 হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে, কাজে 71 ঠিক না। তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত, সাবধান কথা বলবা, মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশ থেকে চলে যাও। খুব ক্লিয়ার, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ উইল রিটার্ন এগেইন টু পাকিস্তান, আপনি দেখেন। এবং সেইখানে কতগুলা জিনিস, গোলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত, এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এইসব রাজাকারের বাচ্চারা, আমি আবারও বলছি এইসব রাজাকারের বাচ্চারা, যে আমি বললাম আলবদরের বাচ্চারা, গোলাম আজম হল বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা। প্রথম যে লোকটা টিক্কা খানের সঙ্গে দেখা করছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বাংলাদেশে 25শে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্কা খানের সাথে, যে ঠিক কাজ করছেন, আমরাও আপনার সাথে আছি, সেই লোকটার নাম হলো গোলাম আজম। 2 নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন, 3 নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী, 4 নম্বর দেখা করছে নুরুল আমিন। তৎকালীন সময়ে সেই 1 নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম, যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে, বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয়, সাহায্য না করে, মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে, বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে, এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, মসিম লিপ্ত করছে, সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যেখানে তার বয়স হয়েছে 68 বছর, সে রিটায়ারমেন্টে চলে, এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে। সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন। তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু 71-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আরো কিছু কথা বলবো, এটা হবে না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি